তো শুরু করি ভৌতালয় বিজ্ঞান। ভৌতালয় বিজ্ঞানের যে তত্ত্বগুলা, এখানে আলোক তত্ত্বগুলাকে পড়তে হবে। কি কি তত্ত্ব আছে? প্রথম হচ্ছে কণিকা তত্ত্ব। কণিকা তত্ত্ব এটা আবিষ্কার করছে হচ্ছে নিউটন। তাহলে বিজ্ঞানী নিউটন হচ্ছে কি তত্ত্ব দিছিলেন? কণিকা তত্ত্ব দিছিলেন। এই কণিকা তত্ত্ব থেকে কি কি ব্যাখ্যা করা যাইতো? ব্যাখ্যা করা যাইতো হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ। অর্থাৎ আমরা আলোর প্রতিফলন আর প্রতিসরণ এখান থেকে ব্যাখ্যা করতে পারি। আর কোনো কিছু এখান থেকে ব্যাখ্যা করা যাইতো না। তারপরে তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব থেকে আমরা কি আলোচনা করি? আবিষ্কার করছে হচ্ছে হাইগেন্স, বিজ্ঞানী হাইগেন্স। তো হাইগেন্সের তত্ত্ব থেকে আমরা প্রতিসরণ প্রতিফলন এই দুইটা পাইছিলাম। সাথে পাইছিলাম হচ্ছে ব্যতিচার আর অপবর্তন। ব্যতিচার আর অপবর্তন, তাহলে তার এই দুইটা সহ বাকি আরো দুইটা পাইলাম। তারপর আসলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব এটা আবিষ্কার করছে হচ্ছে ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর তত্ত্ব থেকে পাঁচটা জিনিস আবিষ্কার করছে: প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন। এই চারটা তো আছেই, ঠিক আছে? এই চারটা আছেই, সাথে হচ্ছে সমাবর্তন আসছে। কে আসছে? সমাবর্তন। এখন লাস্টে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব দিছে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দিছে। তো তার আবিষ্কার থেকে সবচেয়ে আধুনিক দুইটা জিনিস জানা গেছে, সেটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ আর ফটোতড়িৎ ক্রিয়া। কৃষ্ণ বস্তুর বিকিরণ আর হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। এই দুইটা জিনিস সে আবিষ্কার করছে তার তথ্য থেকে। তবে তার তথ্য থেকে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এগুলো ব্যাখ্যা করা যাইতো না, ঠিক আছে? তাহলে কি কি ব্যাখ্যা করা যায় না তার তথ্য থেকে? ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না। তাহলে তার তথ্য থেকে আমরা দুইটা জিনিস জানতে পারি: এটা কৃষ্ণ বস্তুর বিকিরণ আর একটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। বাকি কোনোটা জানা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা এতটুকু জানলেই হবে। তাহলে বিজ্ঞানীদের তথ্য কে কোনটা আবিষ্কার করছে এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এবার আসো মুসলাম। তরঙ্গমুখ। তরঙ্গমুখটা কি? কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর যে গতিপথ। তাহলে তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথ, এটাকে বলা হয় তরঙ্গমুখ। এখন তরঙ্গমুখ দুই প্রকার আছে, বুঝছো? একটা হচ্ছে গোলকীয়। গোলকীয় বলতে কি, তরঙ্গমুখের অবস্থানগুলো কই থাকবে? গোলকের মধ্যে থাকবে, তাই না? অর্থাৎ সঞ্চারণ পথটা গোলকীয় হবে। আর আরেকটা থাকবে হচ্ছে সমতল। তাহলে গোলকীয় তরঙ্গমুখ আর সমতল তরঙ্গমুখ। আচ্ছা, তাহলে এগুলো আমরা বুঝলাম। এখন আসো আলোক। আহ ও আর একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি জানো? যে আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করছে তো ম্যাক্সওয়েল, এটা তো আমরা জানি। যে ম্যাক্সওয়েলের আবিষ্কার করছে হচ্ছে আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। কিন্তু হেনরিক হার্টস আছে না,
এই হেনরি হার্টস কি করছে বলো তো? হেনরি হার্টস পরীক্ষামূলকভাবে নিশ্চিত করছে, পরীক্ষামূলকভাবে নিশ্চিত করছে, নিশ্চিত করেন তড়িৎচুম্বকীয় তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব এটাকে নিশ্চিতকরণ হচ্ছে হেনরি হার্টস। তো আমাদের আলোটা কিন্তু এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই না? আলোটা কি? আলোটা হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এখন আসো, ভাই আর একটু বাকি আছে। এখন আসো তোমার হচ্ছে আহ তড়িৎচুম্বকীয় তরঙ্গের রাশিমালাটা একটু দেখি। তো মনে রাখবা যে আলোর বেগ, আলোর বেগ সি ইকাল টু ই নট বাই বি নট। ই নট মানে কি? ই নট মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, তড়িৎ ক্ষেত্রের বিস্তার। আর বি নট মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার, চৌম্বক ক্ষেত্রের বিস্তার। এই দুইটার অনুপাতকে বলা হয় আলোর বেগ। তো আমরা যখন আরেকটা সূত্র জানবো সেটা হচ্ছে সি ইকাল টু, আলোর বেগ কিভাবে নির্ণয় করা হয়েছে, 1/√ওভার মিউ নট আর এফসাইলন নট। মিউ নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে প্রবেশতার ধ্রুবক, প্রবেশতার ধ্রুবক। আর এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এইখানে মান থেকে আমরা এটা জানতে পারি। আলোর বেগের আরেকটা সূত্র কি? আলোর বেগের আরেকটা সূত্র হচ্ছে সি ইকাল টু মিউ ল্যামডা, এটা আমরা আগে থেকেই জানি। সি ইকাল টু মিউ ল্যামডা। মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এই সূত্র তিনটা কি আমরা জানতে পারি? মনে রাখবো, এগুলো এগুলো থেকে কিন্তু অঙ্ক আসবে না। অঙ্ক আসতে পারে এটা থেকে, বুঝছো? এই যে এটা দিয়ে অঙ্ক আসতে পারে, ম্যাথ আসতে পারে। আর উপরে দুটা দিয়ে শুধু সূত্রগুলো মনে রাখতে হবে, আর কিছু লাগবে না এখান থেকে। এখন আসো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখি। আমাদের তড়িৎ চুম্বকীয় অঞ্চল কটা ছিল বলতো? 7টা ছিল না? আমাদের কিন্তু এই অধ্যায়ে কিন্তু বলছিলাম যে আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি সব মিলায় কাজ পড়াই। গুণগত রসায়নে কিন্তু আমি যে কাজগুলো লিখছিলাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অঞ্চলের, গামা রশ্মির কাজ, এক্স রের কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আইআর রশ্মির কাজ, এখানে যা লিখছি ওইটা পড়লেই এনাফ। ওইটা পড়লে ফিজিক্স কেমিস্ট্রি কভার হয়ে যাবে, ঠিক আছে? সো নতুন করে আর ভৌত বিজ্ঞানের কাজগুলো এক্সট্রা পড়তে হবে না। তো তুমি হচ্ছে কাজ করবা, এখানে কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় অঞ্চল আছে, এটার কাজ আমার অলরেডি সুন্দর মতো গুণগত রসায়নে লিখে দেওয়া আছে। ওই পেজটা খুলে পড়বা, প্রতিটার কাজ লিখে দিছি। আচ্ছা দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক নাম্বার হচ্ছে এটা কেন তৈরি হয় বলো তো? তড়িৎচুম্বকীয় তরঙ্গ কেন তৈরি হয়? কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই ন ই ই বার এবং চুম্বক ক্ষেত্র বি বার, এটার ফলে উৎপন্ন হয়, এটার পরিবর্তনের ফলে। কি পরিবর্তন? পর্যায়বৃত্ত পরিবর্তন, পর্যায়বৃত্ত
পরিবর্তনের ফলে উৎপন্ন হয়। আচ্ছা, মূলত এই যে বিকিরণটা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটা হচ্ছে ফোটন কণার সমষ্টি। ফোটন কণার সমষ্টি। 3 নাম্বার হচ্ছে এখানে আমরা একটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে E0/B0 ইকুয়াল টু সি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অনুপাত মান এবং বিদ্যুৎ ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্রের অনুপাত একটা হচ্ছে ধ্রুবক, যার নাম হচ্ছে আলোর বেগ। অর্থাৎ যে কোনো সময় যদি আমরা তড়িৎ ক্ষেত্রের এবং চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত করি, তাহলে আমরা কি পাবো? আলোর বেগ পাবো। 4 নাম্বার, তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র সর্বদা কি থাকে? সমকোণে থাকে। সর্বদা সমকোণে থাকে। আচ্ছা, এছাড়া আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ এক প্রকার আট তরঙ্গ। এক প্রকার আট তরঙ্গ। আর বা অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ। তারপরে 6 নাম্বারটা উপরে লিখতেছি। 6 নাম্বারটা কি? বিকিরণের তীব্রতা। বিকিরণের তীব্রতা বিপরীত বর্গের সূত্র মেনে চলে। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। অর্থাৎ আমাদের তীব্রতা সমানুপাতিক 1/r²। অর্থাৎ এখান থেকে প্রশ্ন কি আসবে বলতো, যে দূরত্ব দ্বিগুণ করলে তীব্রতা কত গুণ হবে? বিকিরণের তীব্রতা। তাহলে 4 গুণ, ও ইয়া 2 গুণ করলে কি হবে? 1/4 হবে। তাহলে E1/2² ইকুয়াল টু 1/4 হবে, তাই না? আর যদি আমরা অর্ধেক করি তাহলে কি হবে? অর্ধেক করলে 1/1/2², তাহলে কত হবে? উপরে চলে গেলে 4 গুণ হবে। তাহলে অর্ধেক করলে 4 গুণ হবে, দ্বিগুণ করলে 1/4 হবে। তো এই প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। না, এটা তোলা শেষ। আচ্ছা, ওকে। এখন আসো আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ধর্ম। তড়িৎ চুম্বকীয় ধর্ম গুলা পড়ি। 1 নাম্বার হচ্ছে, আমরা যেহেতু জানি যে এটা একটা ফোটনের সমষ্টি। এটা একটা কিসের সমষ্টি? ফোটনের সমষ্টি। তো ফোটনের সমষ্টি যেহেতু, এটার স্থির ভর শূন্য। যার স্থির ভর শূন্য, তবে এর ভরবেগ থাকবে। তবে ভরবেগ আছে। স্থির ভর শূন্য বাট ভরবেগ আছে। তারপরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 300 অ্যাংস্ট্রম। আর কম্পাঙ্ক 10⁻15 হার্টজ। তারপরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি ঘটে বলতো? সমবর্তন ঘটে। আর কি কি ঘটে বলো? আরো হচ্ছে তোমার ব্যতিচার ঘটে, অপবর্তন ঘটে। ব্যতিচার, অপবর্তন, প্রতিফলন, প্রতিসরণ। আমাদের প্রতিফলন এবং প্রতিসরণের যে সূত্রগুলো আছে না, এগুলোকে তারা মেনে চলে।
ওকে, বুঝলাম তাহলে। জি ভাইয়া। এখন আসো পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টরটা কি? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা। এস দ্বারা প্রকাশ করি। তো এটা আসলে কি? একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিপথে যদি আমরা লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে শক্তিটা অতিক্রম করে, তার নামই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। অর্থাৎ লম্বভাবে স্থাপিত করতে হবে এবং একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাইতে হবে, তখন যে শক্তিটা পাওয়া যায় তার নামই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো এটা একটা ভেক্টর রাশি, যেহেতু এটা নামের মধ্যে ভেক্টর আছে, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এস ইকুয়াল টু কি হবে? 1/μ0 ই ইন্টু বি। ই মানে কি? ই মানে বিদ্যুৎ ক্ষেত্র, বি মানে চুম্বক ক্ষেত্র। বুঝতে পারছো? তো 1/μ0 আর হচ্ছে বি, মানে b/μ0, এটাকে আমরা বলি এইচ। তাহলে এখান থেকে আমরা পাই E0 ইন্টু এইচ। আচ্ছা, এখন এটা একক কি? এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আসো আলোকবর্ষ। তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিছে। এখন হাতে গোনার সময় আছে আমাদের কাছে 2 মাস, কারণ এই 6 দিন বলা যাবে না বা 5 দিনের হিসাব করা যাবে না। তো 2 মাসের মধ্যে তোমাদের আহ সিলেবাস কমপ্লিট করতে হবে, ফুল সিলেবাস করতে হবে। এটা যেমন টাফ, তেমনি কম্পিটিশনটাও সহজ হবে। সহজ বলতে চান্স পাওয়া সহজ হবে। কেন সহজ হবে? সবাই এখন আতঙ্কিত। এই আতঙ্কের মধ্যে যারা আগে থেকে একটু পড়বে 2 মাস ভালো মতো, তারা সিটের আগায় থাকবে। আর যারা নার্ভাস থাকবে তারা চান্স পাবে না। আমার একটা সাজেশন থাকবে যে নার্ভাস হবো না। নার্ভাস তো এটা অটোমেটিক চলে আসে, এটা তো তুমি নিজে থেকে আনো না। তবে এটা চিন্তা করতে করতে পড়ালেখা ছেড়ে দেওয়া যাবে না, বা পড়ালেখা থেকে দূরে সরা যাবে না। নার্ভাসনেস থাকবেই যে কোনো পরীক্ষার আগে। নার্ভাসনেস থাকবেই, মূলত পরীক্ষার 10-15 দিন আগে এটা বেশি কাজ করে। যেহেতু 2 মাস আছে, এখন বেশি একটা ফিল করবা না। তবে এই যে তোমাদের পরীক্ষা ডেট দিছে, পরীক্ষা এত, এখন পরীক্ষা জিনিসটা হচ্ছে কি, পরীক্ষা যদি 5 মাস পরেও নেয়, তখনও যারা চান্স পাবে, এখন পরীক্ষা নিলে তারা হচ্ছে তারাই চান্স পাবে। মানে তুমি এটা চেঞ্জ করতে পারবে না। যারা চান্স পাবে তারাই পাবে। সিট তো তোমার লিমিটেড, 4,500, 3,400, 4,300 এরকম। লিমিটেড সিটের মধ্যে তোমার 1.5 লাখ পরীক্ষা দিল, ওই এই কজন টিকবে। 10 লাখ পরীক্ষা দিল এই কজন টিকবে, 20,000 পরীক্ষা দিল এই কজনই টিকবে। এখন হইতে মনে হইতে পারে পরীক্ষার 1 মাস পরে ফিরলে আমি চান্স পাইতাম, অথবা পরীক্ষা আরো 2 মাস পিছাই দিলে চান্স পাইতাম। হ্যাঁ, এটা মনে হয়। বাস্তবতা ভিন্ন, বুঝছো? তো বাস্তবতা মাইনা নিয়া, যেহেতু 2 মাস আগে অন্তত জানাইছে, তাও একটা কিছু একটা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত, এবং চেষ্টা করবা এটা। সিলেবাস তোমার কমপ্লিট করে রিভিশন 3-4 বার দিয়ে তারপর তোমার আমি পরীক্ষার হলে নিয়ে যাব। এটা তোমার টেনশন করার দরকার নাই। তোমার টেনশন হচ্ছে তুমি কত ঘন্টা পড়তেছো। আমি তোমার রিভিশন দিয়ে দিলাম, অনলাইন অফলাইন সব জায়গায় ক্লাস নিয়ে খালি ক্লাসে নিলাম, পড়াইলাম পড়াইলাম পড়াইলাম, তোমার রেজাল্ট হইল না, তাইলে তো লাভ নাই। তাহলে পড়াশোনা করতে হবে, মানে পাগলের মতো পড়তে হবে। কুত্তা পড়া যেটা বলে, হ্যাঁ, বাংলায় কুত্তা পড়া বলে।
যেটা আমি করছি, করে আসছি, সত্যি কথা যেটা। তো এই আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে, তোমরা তো যারা যে বাইরে থাকে বা বিভিন্ন হোস্টেলে থাকে, এদের কিন্তু খুব টাফ এই সিচুয়েশনটা, যেটা আমি ফেস করে আসছি। যারা বাসায় থাকে তাদের জন্য একটা ইজি, কিন্তু বাসায় থাইকা যদি তুমি ন্যাকামি করো, খাওয়া দাওয়া না করো, না একটু না ঘুমাও, বা খাওয়া দাওয়া না করতে চাও, অসুস্থ হয়ে যাও, এটা সম্পূর্ণ তোমার ফল্ট। এটার জন্য দায়ী একমাত্র তুমি। যে বাইরে থাকে, হলের বাইরে মানে হলে থাকে বা হোস্টেলে থাকে, ওর জন্য এই জিনিসটা খুবই টাফ। খাওয়া দাওয়া কন্টিনিউ ঠিক মতো করা, ভালো খাবার সার্ভ পাওয়া, ঠিক আছে? এই জিনিসটা খুবই প্যাথেটিক অ্যাডমিশন টাইমে। এরা যারা বাসায় থাকে তারা ফিল করতে পারে না, ঠিক আছে? এটা ফিল করতে পারে যারা অ্যাডমিশন টাইমে স্ট্রাগল করতেছে, তারা কিন্তু ভালো রেজাল্ট করে। এর মানে এই না যে যারা বাসায় থাকে তারা করে না, বাসায় থাকলেও করে, কিন্তু ওই প্রচেষ্টা করতে হবে। অর্থাৎ যে ওই হোস্টেলে থাকা যেভাবে পড়াশোনা করতেছে, ওর মতো পড়তে হবে। তাই, তাছাড়া সম্ভব না। তার মানে পড়াশোনার লেভেল সমান থাকতে হবে। আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তার মানে তুমি যদি মনে করো যে তুমি পরীক্ষার টেনশনে খাবা না, না খায়া থাকবা আর সুস্থ হয়ে যাবা 2 দিন পর পর, প্রেশার লো হয়ে যাবে, এই কাজ বা এই ভন্ডামি যদি আর আমি শুনছি কখনো, আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তারিন, বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কিন্তু মাথায় রেখো। আমি কিন্তু সবসময় মোটিভেশনাল কোনো কথা বলি না। মোটিভেশন নিজে থেকে আসে, বুঝছো? এইসব মোটিভেশন দিয়া বেশিক্ষণ থাকে না মোটিভেশন। রিয়েলিটি কথা বলতে হবে, বাস্তব জিনিস বুঝাইতে হবে। তুমি যদি, ভাই, ধরো তোমার ভাগ্যে চান্স নাই, নাই থাকলো, নাই থাকলো, তুমি মরে যাবা, তো বাপ মার টাকার অভাব আছে, কিচ্ছু হবে না, তুমি আবার অন্য জায়গায় ট্রাই করবা, অন্য জায়গায় না হলে আবার ট্রাই করবা, ট্রাই করতে থাকবা। বাট তোমারে প্রথম ট্রাইটা করতে হবে একদম সর্বোচ্চ দিয়া, সর্বোচ্চ দিয়ে ট্রাই করতে হবে। আমি যখন তোমাদের মতো যখন আমি ছিলাম, আমার কাছে শুধু মনে হয়েছে যে আমি আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো। যদি আল্লাহ ভাগ্যে রাখে, রাখলো, না রাখলো নাই, আমার কিচ্ছু করার নাই, এখানে আমার হাত নেই। কারণ আমি তো আমার মতো চেষ্টা করছি। যদি মেডিকেলে না হয়তো আমি ডিউতে ট্রাই করতাম, না হলে আমি রাজশাহীতে ট্রাই করতাম, না হলে আমি বাউতে ট্রাই করতাম, না হলে আমি সেকেন্ড টাইম দিতাম। আমার এই ধাপটা ছিল, কিন্তু আল্লাহর রহমতে প্রথমবারই হয়ে গেছে, তার মানে আমি প্রথমবারে ভাগ্যে ছিল। এই জিনিসগুলো একটু বুঝবা, হ্যাঁ, আস্তে আস্তে। আর কোচিং এর মার্ক নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই, ভাই। জিনিসটা হচ্ছে, তোমাদের তো একবার বলছি যে কোচিং এ যারা অনেক ভালো নাম্বার পায়, তুমি দেখবা যা ফাইনাল মডেল টেস্টে রেটিনাতে 80-90 হাজার পোলাপান পরীক্ষা দেয়। 80-90 হাজার পোলাপান যখন পরীক্ষা দিবে, তুমি যদি 85-ও পাও, তোমার পজিশন হচ্ছে 10,000 হবে। তার মানে 10,000 পোলাপান কি চান্স পাই গেছে ওইখান থেকে? ওই যে 10,000 পোলাপান যে তোমার 90 পাইছে না, ওদের মধ্যে চান্স পাবে কতজন জানো? সর্বোচ্চ হাতে গোনা এক 1 থেকে 1.5 হাজার। বাকিগুলো চান্স পাবে না। এটা একদম লিখিত, বুঝছো? কোচিং এর পরীক্ষাটাই এরকম। তার মানে যারা একটা এভারেজ নাম্বার পাবে এবং প্রতিদিন কোশ্চেন সলভ করবে, প্রতিদিন পড়বে, তারাই চান্স পাবে। আর যারা শুধু কোচিং এ ভালো করার জন্য এই কোশ্চেনটা কি হয়েছে, কি আসছে, কালকের কোশ্চেনটা কি আসছে, কোচিং এর কোশ্চেন ঘাটাঘাটি করবে, শুধু ওরা কোশ্চেনই পড়বে, কিন্তু ওরা বেসিক পড়বে না, কিচ্ছু পড়বে না, ওরা চান্স পাবে না। তাহলে কোচিং এর কোশ্চেনে ভালো করার জন্য কোচিং এর আগের বছরের কোশ্চেন, পরের বছরের কোশ্চেন, এই কোশ্চেন ব্যাংক, কোচিং এর কোশ্চেন ব্যাংক পড়ে পড়ে যাবে, যায় কোচিং এ ভালো মার্ক তুলবে, পরে লাস্টে যায় ডাব্বা।
আমি তো, আমার কথা হচ্ছে তুমি আগে ভালো মতো একটা অধ্যায় পড়বা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বা, তারপর তুমি পরীক্ষা দিবা। এই হলো সিকোয়েন্স। এই সিকোয়েন্সের বাইরে যাবা, তোমার শেষ, চান্স পাওয়া লাগবে না। তারপর দেখো, আলোকবর্ষ। আলোকবর্ষটা কি? আলোকবর্ষ হচ্ছে আলোর বেগ, আলোর বেগ ইনটু 1 বর্ষ। এটা হবে সেকেন্ডে। কিসে হবে? সেকেন্ডে। তাহলে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। আর 1 বর্ষ সেকেন্ড মানে কি? 365, 65 দিনে 24 ঘন্টা কইরা, 60 মিনিট কইরা, 60 সেকেন্ড। এটা হচ্ছে তোমার 9.46 × 10⁻15 মিটার, অথবা 9.46 × 10⁻12 কিলোমিটার। তো এটা কিন্তু দূরত্বের একক, মনে রাখবা। আলোক বর্ষ কিন্তু কোনো ইয়া না, মানে আয়তন না, বা কোনো ইয়া না, মানে অন্য কিছু না, এটা শুধুমাত্র দূরত্ব। এটা শুধু একটা দূরত্ব, যে কত দূরত্ব। এখন আসো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রথমত হচ্ছে, এটার পাল্লাটা কত? তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা জানি যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তাহলে 60টা যে অঞ্চল আছে আমাদের: বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, প্রতিবেগুনি, এক্স রে আর গামা, আর মহাজাগতিক। তো মহাজাগতিক এইটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সুতরাং ওর কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের পাল্লা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের পাল্লা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। এর প্রসারতা, এর প্রসারতা 10⁻⁴ থেকে শুরু করে 10⁻23 ঊর্ধ্বে। তাহলে প্রসারতাটা মনে রাখবা। এখন বেতার তরঙ্গের কাজ কি? বেতার তরঙ্গের কাজ হচ্ছে, বেতার যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করা হয়, আর এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভের কাজ কি? মাইক্রোওয়েভের কাজ হচ্ছে রাডার যন্ত্রে, রাডার যন্ত্রে, তারপরে মাইক্রোওভেনে, তারপরে তোমার এছাড়া আর কি লিখছিলাম, ওয়াইফাই সিগন্যাল, মোবাইল সিগন্যাল। অবলোহিত রশ্মির কাজ কি? মাংসপেশির ব্যথা হইলে বা টান হইলে এইসব চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপরে তোমার সেন্সর পালসে, রিমোট কন্ট্রোলে, অন্ধকারে ছবি তুলতে, তারপর নাইট গগলস তৈরিতে, নাইট গগলস তৈরিতে, অন্ধকারে ছবি তুলতে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার আহ তো এটা উৎসগুলো একটু পড়বা, যে আইআর রশ্মির উৎস কি? আইআর রশ্মির উৎস একটা হলো সূর্য, তারপরে তড়িৎ শিখা, তড়িৎ শিখা, তড়িৎ চুল্লি, এগুলা। মাইক্রোওয়েভের উৎস কি? মাইক্রোওয়েভ উৎসটা হচ্ছে মেসার। তারপরে আরো উৎস কি আছে? ক্লাইস্ট্রন ও ম্যাগনেস্ট্রন।
ম্যাগনেট্রন বাল্ব। তারপরে অতিবেগুনির কাজ কি বলতো? জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে, তারপর আসল হীরা শনাক্তকরণে, তারপরে ফটো ইলেকট্রিক ক্রিয়া সংগঠনে, ভিটামিন বি তৈরিতে, প্রতিভাব সৃষ্টিতে, আয়নায়ন সৃষ্টিতে। লিখে দিছি। তো এক্স রের কাজ কি? এক্স রের কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন হাড়ের ছবি তুলতে, দেহের প্রতিচ্ছবি তুলতে, গবেষণার কাজে, শিল্প কারখানায়, চোরাচালানকে প্রতিরোধ করতে। এছাড়া ধাতব যন্ত্রের মধ্যে ফাটল আছে কিনা তা সেটা দেখা হয়। গামারশ্মির কাজ কি? ক্যান্সার চিকিৎসায় এবং ধাতব পদার্থের খুঁত নির্ণয়। ঠিক আছে? তো ধাতব পদার্থের খুঁত নির্ণয়ে গামারশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা, তো এগুলো আমাদের আগেই লেখা আছে, তাই আর নতুন করে লিখলাম না। ভালো মতো পড়বা এইগুলা, প্রশ্ন আসে কিন্তু। এবার আসো, গামা রশ্মির সেকেন্ডটা কি বলছিলেন? ক্যান্সার চিকিৎসার পরে? ধাতব পদার্থের খুঁত নির্ণয়। ধাতব পদার্থের খুঁত নির্ণয়, গামারশ্মি। আচ্ছা, এবার আসো আলোকের ব্যতিচার। আলোর ব্যতিচার কেন হয় বলতো? উপরিপাতনের ফলে। কেন তৈরি হয়? উপরিপাতনের ফলে। তাহলে দুইটা সুসংগত উৎস থেকে দুইটা আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে তোমার কি হয়? কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কিছু জায়গায় আলোক তীব্রতা হ্রাস পায়। এটাকেই বলা হয় ব্যতিচার। অর্থাৎ একবার কিছু জায়গায় উজ্জ্বলতা হয়, একবার অন্ধকার হয়। তাহলে একটা একটা কথায় বলবো যে আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে, আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে আমাদের কি তৈরি হয়? আলোর ব্যতিচার তৈরি হয়। আলোর ব্যতিচার দুই প্রকার। এটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার। এখন আমরা একটু আগে বললাম যে আলোক ব্যতিচার কিন্তু একটা উজ্জ্বল পট্টি হয়, একটা অন্ধকার পট্টি হয়। তাহলে গঠনমূলক ব্যতিচার এটা কি? এটা মূলত হচ্ছে যখন দুইটা উৎস থেকে সমান কম্পাঙ্ক থাকবে এবং সমান বিস্তার থাকবে। তাহলে সমান কম্পাঙ্ক ও সমান বিস্তারের আলো দুইটির কি হবে বলতো? উপরিপাতন হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার হয়। আর যদি, এইটা তো বললামই, আর একটা কাজ কি করতে হবে? যদি উজ্জ্বল বিন্দু পাওয়া যায়, কি পাওয়া যায়? উজ্জ্বল বিন্দু। তাহলে উজ্জ্বল বিন্দু পাইতে হবে। ধ্বংসাত্মক ব্যতিচার মানে কি? এখানে পাওয়া যাবে অন্ধকার বিন্দু। কি পাওয়া যাবে? সংজ্ঞা কিন্তু সেম, কিন্তু আমাদের এখানে পাওয়া যাবে অন্ধকার বিন্দু, এখানে পাওয়া যাবে উজ্জ্বল বিন্দু। আচ্ছা, তাহলে একটা হচ্ছে উজ্জ্বল বিন্দু, একটা অন্ধকার বিন্দু। তারপরে এটা উপরিপাতনটা হবে সমদশায়। সমদশায় কি হবে? উপরিপাতন হবে। আর এটা হচ্ছে বিপরীত দশায় হবে। বিপরীত দশায় উপরিপাতন। তারপরে দুইটা গেল। 3 নম্বরে হচ্ছে পথ পার্থক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এদের পথ পার্থক্যটা হবে λ/2। λ/2 এর জোড় গুণিতক, জোড় বা যুগ্ম গুণিতক। অর্থাৎ আমরা যদি বলতে চাই, তাহলে পথ পার্থক্যটা হবে 2n ইকুয়াল টু ল্যামডা বাই টু, সরি 2n ইন্টু λ/2।
2n ল্যামডা বাই টু। তাহলে এটা কি হবে বলতো? এটা হবে বিজোড় গুণিতক। কি হবে? বিজোড় গুণিতক। তাহলে বিজোড় গুণিতক হইতে গেলে কি লাগবে? আমাদের 2n এর সাথে কি যোগ করতে হয়? 1 যোগ করতে হয়, ল্যামডা বাই টু। তাহলে এটা হবে অযুগ্ম বা বিজোড় গুণিতক, আর এটা হবে জোড় গুণিতক। এই তিনটা পার্থক্য বলবা। শেষ? হ্যাঁ, শেষ। আচ্ছা, এখন আসা হচ্ছে ব্যতিচারের বৈশিষ্ট্য, শর্তাবলী। শর্তগুলো লিখতে হবে, শর্ত। শর্তাবলী কি? আলোক উৎস দুইটা, আলোক উৎস দুটি কি হইতে হবে? সুসংগত হতে হবে। 2 নম্বর হচ্ছে উৎস দুইটা কি হইতে হবে? ক্ষুদ্র এবং সূক্ষ্ম। ক্ষুদ্র ও সূক্ষ্ম হতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের তরঙ্গ দুইটার বিস্তার সমান হতে হবে। তরঙ্গ দুটির বিস্তার সমান হতে হবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে। তাহলে উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে কি হবে বলতো? উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে হবে পথ পার্থক্য, একটু আগে যে লিখলাম, জোড় গুণিতক। পথ পার্থক্য হবে 2n ল্যামডা বাই টু। আর অন্ধকার বিন্দুর জন্য কত হবে? 2n প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এই চারটা হচ্ছে শর্ত পড়বা।